হইতেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে যে ক্লাসটা আমি নিয়ে উপস্থিত হয়েছি এটা হচ্ছে নবম দশম শ্রেণীর একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, চ্যাপ্টার 13 দ্বারা। আজকে আমি দ্বারা নিয়ে আলোচনা করব। প্রথমে বলে নিই, আজকে শুধু আমি বেসিকটা দেব, বিভিন্ন সূত্রগুলো মুখস্থ করার জন্য কীভাবে মনে রাখলে আমরা দ্বারাটা অঙ্কগুলো সহজে করতে পারবো, ওই কনসেপ্টটা আজকে আমি দেবো। প্রথমে বলে নিই, আজকে খুব মনোযোগ সহকারে তোমার ক্লাসটা দেখবে এবং বাড়িতে বারবার করার চেষ্টা করবে। আর যারা নবম এবং দশম শ্রেণীতে আছো, গ শাখায় মনে করে তারা তাদের রোল এবং শাখাটা নিচে কমেন্টে লিখে দিবে, তাহলে আমরা বুঝতে পারবো কারা লাইভে আছো, আমাদের সাথে আছো। আমরা পরে রোলগুলো শনাক্তকরণ করতে সহজ হবে। তা আসো আজকে ক্লাসে আমরা চলে যাই। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি এটা হচ্ছে দ্বারা। আগে আমরা বুঝে নিই দ্বারাটা কি। দ্বারাটা হচ্ছে কতগুলো পদ যোগ চিহ্ন দ্বারা একটা সমাবেশ করাটাকে বলা হয় দ্বারা। মানে কতগুলো পদ পরপর একটা যোগ চিহ্ন দ্বারা যখন শ্রেণীভুক্ত করা হবে এটাকে বলা হবে দ্বারা। এতে দ্বারাটার সাধারণ অনুপাত কিংবা অন্তর পরস্পর সমান থাকবে। অনুপাতও সমান থাকতে পারে, অন্তরও সমান থাকতে পারে, তাহলে এটা হচ্ছে আমার একটা দ্বারা। তাহলে দ্বারাটা আসলে আমরা দেখো কয়টা ভাগে একটা উদাহরণ দিতে বুঝবা। দেখো কতগুলো পদ, 1 2 3 4, কতগুলো পদ যদি আমরা পরস্পর একটা সমান প্লাস চিহ্ন দ্বারা এইগুলোকে আবদ্ধ করতে পারি তখন একটা দ্বারা রূপান্তর হয়। এখন দ্বারাটা সমান্ত দ্বারা হতে পারে, দ্বারাতে গুণন্ত দ্বারাও হতে পারে। তাদের অনুপাত সমান হতে পারে বা অন্ত সমান হতে পারে। যদি অন্ত সমান থাকে তাহলে এটাকে আমরা বলবো সমান্ত দ্বারা, আর যদি অনুপাত সমান থাকে এটাকে আমরা বলবো গুণন্ত দ্বারা। দেখো আমি আর একটু লিখে দিচ্ছি। দ্বারাটা আমার দুই ধরনের। দ্বারা দ্বারাকে আমি শ্রেণীবিন্যাস করলে পাই দুই দুই ধরনের পাচ্ছি। একটা হচ্ছে সমান্তর দ্বারা, সমান্তর দ্বারা, আর একটা হচ্ছে তোমার গুণোত্তর দ্বারা। সমান্তর দ্বারা এবং গুণোত্তর দ্বারা। তাহলে দেখো এখন আমি সমান্তর দ্বারা নিয়ে আলোচনা করব এবং সমান্তর দ্বারা সূত্রগুলো লিখে দেব। গুণোত্তর দ্বারা কি এর সম্পর্কে একটু আলোচনা করবো, সূত্রগুলো লিখে দেবো। তাহলে তোমরা এই সমান্তর দ্বারা হচ্ছে তোমার 13.1 আর গুণোত্তর দ্বারা হচ্ছে তোমার 13.2। তাহলে আমরা যদি সূত্রগুলো সহজে মুখস্থ করতে পারি আর সহজে বুঝি তাহলে আমরা অঙ্ক করতে সহজ হবে। তাহলে আসো আমি প্রথমেই সমান্তর দ্বারা নিয়ে আলোচনা করি, তারপর গুণোত্তর দ্বারা নিয়ে আলোচনা করবো। তাহলে সমান্তর দ্বারাটাকে আমরা একটু দেখে নিই। সমান্তর দ্বারা, সমান্তর দ্বারা দেখো এক নম্বর আমরা সংজ্ঞাটা দিতে পারি। দেখো সংজ্ঞাটা কি, সমান্তর দ্বারা কাকে বলে? কোনো দ্বারার যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদ পার্থক্য যদি সবসময় সমান থাকে এটাকে সমান্তর দ্বারা বলে। আমি আবার বলি, যেই কোনো পদ হতে পারে, যেই কোনো পদ আর তার পূর্ববর্তী পদের পার্থক্য যদি সবসময় কী থাকে, সমান থাকে, তাহলে এটাকে আমরা বলবো সমান্তর দ্বারা। তাহলে যে কোনো পদ একটু খেয়াল করে একটা উদাহরণ দিচ্ছি দেখো। তাহলে সংজ্ঞাটা এটার সংজ্ঞাটা হচ্ছে জাস্ট অন্তরটা, অন্তর অন্তর থাকবে, কি থাকবে, অন্তর সমান থাকবে। তাহলে ধারাটা দেখো 1 + 3 + 5 + 7 প্লাস, আমি যদি এরকম একটা ধারা লিখি তাহলে একটু খেয়াল করে দেখো, এটা হচ্ছে প্রথম পদ আর এটা হচ্ছে তার পরবর্তী পদ। তো যেই কোনো পদ হচ্ছে এটা আর তার পরবর্তী পদ হচ্ছে 3। তাহলে এই দুটার যদি পার্থক্য যদি কি হয়, সমান হয়, তাহলে দেখো এটা যদি পার্থক্য বাই করি, 3 থেকে 1 চলে গেলে 2, এখন দেখো 5 থেকে 3 চলে গেলে 2, 7 থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে থাকতেছে 2। তাহলে কি দাঁড়াচ্ছে, একটা দ্বারার দেখো প্রত্যেকটা অন্তর কি থাকতেছে, সমান। তাহলে আমরা জানি যে কোনো দ্বারা, যে কোনো দ্বারার কোনো পদ এবং তার পরবর্তী পদের পার্থক্য যদি সবসময় কি থাকে, সমান থাকে, তাহলে 2 2 2 যদি সমান থাকে এটাকে আমরা কি বলতে পারি, সমান্তর দ্বারা। তাহলে দেখো, তাহলে আমরা সংখ্যাটা পেয়ে গেলাম। সংখ্যাটার মধ্যে মেইন কনসেপ্টটা হচ্ছে মনে রাখতে হবে অন্তরটা কি থাকবে, সবসময় সমান থাকবে।
এবার দেখো আমরা সূত্রগুলো লিখে নেই। সূত্রগুলো তাহলে সমান্তরাল সূত্র প্রথম হচ্ছে তোমার এটা যেহেতু সূত্র হচ্ছে দুইটা, আমি তোমাদেরকে এই কনসেপ্টটা একদম ক্লিয়ার করার জন্য একটু নিচ থেকে বিস্তারিত লিখছি। দেখো তো এই ধারাটা যদি আমরা সমান্তর ধারাটা যদি নির্ণয় করতে যাই, তাহলে আমাকে প্রথম ধরতে হবে ধারাটি প্রথম পদ। তাহলে প্রথম পদকে প্রকাশ করবে এ দ্বারা, মনে রাখতে হবে ধারাটি সাধারণ অন্তর, অন্তরকে প্রকাশ করবে ডি দ্বারা। আর ডি নির্ণয় করার সূত্রটা হচ্ছে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। তাহলে 4 নম্বর আমরা শিখতে পারি n-তম পদ, এই সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আর n-তম পদের সমষ্টি, সমষ্টি সূত্র হচ্ছে n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এর হচ্ছে সমান্তর ধারার ক্ষেত্রে। শিক্ষার্থী বন্ধুরা আমি আবার বলি, সমান্তর ধারার ক্ষেত্রে আমাকে এই কনসেপ্টটা একদম ক্লিয়ার হতে হবে। তাহলে সংখ্যাটা আমরা জানছি, আর এখন অঙ্কগুলো করতে গেলে এই যে 5টা স্টেপ আমাকে মনে রাখতে হবে। ধারাটা প্রথম পদকে সবসময় এ দ্বারা প্রকাশ করবে, সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করবে, আর ডি নির্ণয় করার সূত্রটা হচ্ছে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। আর n-তম পদের সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আর n-তম পদের সমষ্টি হচ্ছে n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা মেইন সূত্র হচ্ছে আমার এইটা আর এইটা, এই দুটা সূত্র হচ্ছে যখন n-তম পদ বাইর করতে বলবে আমরা এটা ইউজ করব, আর যখন সমষ্টি নির্ণয় করতে বলবে তখন আমরা এই সূত্র ইউজ করব। আর এই জিনিসটা একটু কনসেপ্ট ক্লিয়ার জন্য আমি লিখেছি, যখন তোমরা সহজে বুঝতে পারো যে আমরা যদি প্রথম পদটা নির্ণয় করি তো কথা আমরা যদি এরকম একটা ধারা থাকলো 1 প্লাস 3 প্লাস 5 এরকম একটা ধারা থাকলো যে আমরা প্রথম পদ a সমান সমান 1 লিখলাম, তখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে স্যার এ আসলো কোথা থেকে। তারপরে আমি কি করবো, ডি সমান সমান লিখবো দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। স্যার ডি আসলো কোথা থেকে আর বিয়োগ করতেছেন কেন, এই জন্য লিখে দিলাম যে প্রথম পদকে আমরা সবসময় 1 এ দ্বারা প্রকাশ করি। তাহলে প্রথম পদ হচ্ছে এই ধারাটা 1, তাহলে আমরা এ সমান সমান 1 ধরতে পারি। আর সাধারণ অন্তরকে ডি, তাহলে আমি ডি লিখবো। আর ডি নির্ণয় করার সূত্রটা হচ্ছে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। তাহলে দেখো দ্বিতীয় পদ হচ্ছে 3 আর প্রথম পদ হচ্ছে 1, তাহলে কাজ হলো হচ্ছে 2। তাহলে এই জন্য এই যে এ আর ডি আসে, এই জন্য আমাকে একটু মনে রাখতে হবে যে সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করে, আর ডি নির্ণয় করার সূত্রটা হচ্ছে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। তাহলে আর মেইন সূত্র দুটো, এটা কিন্তু একদম ক্লিয়ার মনে রাখতে হবে। তাহলে এবার দেখো একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। দেখো তাহলে সমান্তর ধারার ক্ষেত্রে যেমন উদাহরণ দিচ্ছি। উদাহরণ তুমি এরকম দিতে পারবা 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট। আবার দিতে পারবা 1 প্লাস 3 প্লাস 5 প্লাস বা 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 প্লাস এরকম। তাদের অন্তরগুলো সমান থাকলে হয়। এ হচ্ছে সমান্তর ধারার কনসেপ্ট। ফার্স্ট কাজ হচ্ছে সংজ্ঞা, তারপর হচ্ছে সূত্রটা মনে রাখার জন্য 6টা স্টেপ রাখবে। আর কয়েকটা উদাহরণ দিয়ে দিলাম, উদাহরণগুলো একটু মনে রাখবে। তাহলে এখন আসো আমরা এবার গুণত্ব ধারার ক্ষেত্রে আলোচনা করবো। গুণত্ব ধারার ক্ষেত্রে দেখো এখন আমরা লিখবো গুণোত্তর দ্বারা। গুণোত্তর ধারার ক্ষেত্রে দেখো আমরা একটা দিচ্ছি। এইগুলো আমরা মুছে ফেলি। সংখ্যাটা হবে, তাহলে আগে জেনে নেই গুণোত্ত দ্বারা কাকে বলে। যে সকল দ্বারা যে কোনো পদ এবং পরবর্তী পদের অনুপাত সবসময় কি থাকবে, সমান থাকবে। তাহলে সংখ্যাটা থেকে আমরা লিখলাম অনুপাত সমান থাকবে। এই কথাটা একটু মনে রাখতে হবে। যে কোনো দ্বারা কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের অনুপাত যদি সবসময় সমান থাকে, এটাকে আমরা বলতে পারবো গুণোত্ত দ্বারা। তাহলে গুণোত্ত দ্বারা ক্ষেত্রে সূত্রগুলো আমরা মনে রাখছি। দেখো এই অনুপাত সবসময় সমান থাকবে কীভাবে, দেখো যদি অনুপাতের আমরা একটা উদাহরণ দিই তাহলে তোমরা আরো ক্লিয়ার বুঝবা। 2 প্লাস
4 প্লাস 8 প্লাস 16 প্লাস ডট ডট। দেখো এটা যদি আমরা অনুপাত বাড়ি করি, এর মানে হচ্ছে 4/2, তাহলে আমরা লিখতে পারি 2। এখন দেখো এটাকে যদি আমরা ভাগ করি তাহলে লিখতে পারি 2। এটাকে যদি আমরা ভাগ করি দেখো 2 আসে। তাহলে তাদের কি দাঁড়ালো? অনুপাত। অনুপাত হচ্ছে দ্বিতীয় পদ বা প্রথম পদ। দেখো 4/2, তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে 2। আবার দেখি এই দুটার মধ্যে যদি আমরা কাজ করি 8/4 ইকুয়াল টু কি দাঁড়ালো 2। তাহলে এই ভাগ মানে অনুপাত। তাহলে কি হলো? আমরা বলছিলাম সংখ্যাটাকে এরকম ছিল, যে কোনো দ্বারা কোনো পদ এবং পরবর্তী পদের অনুপাত যদি কি থাকে, সমান থাকে, তাহলে এই দেখো এই দুটা পদের মধ্যে অনুপাত 2, এই দুটার মধ্যে অনুপাত 2, আর এই দুটো অনুপাতের মধ্যে কিন্তু 2 থাকতেছে। তাহলে অনুপাতগুলো কি থাকতেছে? সবসময় সমান। তাহলে অনুপাত যদি সমান থাকে এটা হচ্ছে কি গুণোত্তর দ্বারা, আর যদি অন্তর সমান থাকে তাহলে এটা আমরা বলবো সমান্তর দ্বারা। তাহলে সূত্রগুলো দেখে 1 নম্বর আমরা মনে রাখতে পারি সেম আগের মতন, ধারাটির প্রথম পদ, তাহলে আগের মতন দেখো সমান্তর ধারার মতন প্রথম পদকে আমরা এ দ্বারা প্রকাশ করব। 2, ধারাটির সাধারণ অনুপাত, এর আগে আমরা লিখেছিলাম অন্তর, আর এখন লিখবো অনুপাত। অনুপাত প্রকাশ করবে আর দ্বারা। তাহলে 3 নম্বর দেখো আর নির্ণয় করার সূত্র হচ্ছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তারপর দেখো n-তম পদ, সেম প্রশ্ন, a r টু দি পাওয়ার n-1। তারপর হচ্ছে n-তম পদের সমষ্টি। সমষ্টি সূত্র হচ্ছে a r টু দি পাওয়ার n-1 r-1 a 1 minus r to the power n 1 minus r। এখানে একটা কন্ডিশন আছে, দেখো r greater than 1 r less than 1। শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, তাহলে গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা সমান্তর ধারা এবং গুণোত্তর ধারার ক্ষেত্রে সাধারণ পদ ধারাটির প্রথম পদ a, এটা ঠিক আছে, এরা দুটোটার মধ্যে সেম ছিল। আর ধারাটির সাধারণ অন্তর লিখেছিলাম সমান্তর ধারার ক্ষেত্রে, আর গুণোত্তর ধারার ক্ষেত্রে লিখতেছি অনুপাত। অনুপাতকে প্রকাশ করে আর দ্বারা। আর আর নির্ণয় করার সূত্রটা হচ্ছে দ্বিতীয় পদ বা প্রথম পদ। সমান্তর ধারা যখন করেছিলাম তখন মাইনাস চিহ্ন দেওয়া হয়েছিল, আর এখন এখানে ভাগ চিহ্ন দেওয়া হয়েছে। n-তম পদের সমষ্টি সূত্রটা দেখো, ওইটা ছিল a প্লাস n-1 ইন্টু d, আর এখানে সূত্র হচ্ছে a r টু দি পাওয়ার n-1। আর n-তম পদের সমষ্টি সমান্তর ধারার ক্ষেত্রে সমষ্টি সূত্র ছিল একটা, আর এখানে সমষ্টি সূত্র হচ্ছে দুইটা। একটা হচ্ছে a r টু দি পাওয়ার n-1 বাই r-1 a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n 1 মাইনাস r। এখন প্রশ্ন হচ্ছে স্যার আমরা কোন প্রশ্নটা কখন লিখবো, যে সমষ্টি সূত্রকে প্রথমটা ইউজ করবো নাকি দ্বিতীয়টা ইউজ করবো, কখন কোনটা ইউজ করবো? তাহলে এখানে আমার একটা কন্ডিশন দেওয়া আছে, খেয়াল করো, যখন r এর মান বড় হবে 1 থেকে তখন আমরা সূত্র প্রথমটা লিখবো, আর যদি r এর মান ছোট হয় 1 থেকে তাহলে সূত্রের দ্বিতীয়টা লিখবো। তাহলে r এর মান কখন? দেখো ওই দেখো আমার এখানে আছে 3 নম্বরে, r এর মান নির্ণয় করার সূত্রটা হচ্ছে দ্বিতীয় পদ বা প্রথম পদ। আমরা যখন দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ দেব তখন কিন্তু আমরা r এর মান পাবো সমীকরণটা থেকে, ধারাটা থেকে। আর r এর মান যেটা আসবে সামথিং কথা, ধরো r এর মান আসলো 0.2 বা r এর মান আসলো হাফ, এরকম যদি 0.4 ও 2 আসে তাহলে বুঝতে হবে r এর মান 1 থেকে ছোট। তাহলে 1 থেকে ছোট হলে কোনটা হবে? দ্বিতীয় সূত্রটা ব্যবহার করতে হবে। দেখো এখানে কিন্তু 1 বড় হয়েছে আর r ছোট হয়েছে, 1 বড় বিদায় 1টা আমরা আগে লিখেছি, আর এখানে দেখো 8টা বড়, 8টা বড় হওয়ার কারণে আমরা 8টা আগে, সেম সূত্র কিন্তু এখানে হচ্ছে r মানে r টু দি পাওয়ার -1 আর এখানে হচ্ছে 1 মাইনাস r টু দি পাওয়ার। দেখো দুটোটা চেঞ্জ হয়েছে, যখন r বড় হয়েছে r আগে, আর যখন 1 বড় হয়েছে 1 আগে। তাহলে আমরা কি করব, যখন r এর মান বাইর করব, একটু খেয়াল করো, r এর মান যদি হাফ আসে, হাফ আসা মানে কি 1 থেকে ছোট, তাহলে 1 থেকে ছোট হওয়া মানে কি 1 বড় হয়ে গেছে, তাহলে 1 থেকে ছোট মানে r এর মান এটা, তাহলে এই সূত্রটা লিখবো। আর যদি r এর মানটা কথায় কথা যদি আমার 4 আসতো বা 3 আসতো তাহলে কি হলো 1 আছে, আর r এর মান এখন নতুন করে 4 আসলো, তাহলে অবশ্যই 4 বড়,
মানে আর বড়, তাহলে আমরা প্রথম সূত্রটা লিখব। আমি একটা উদাহরণ দিচ্ছি, তাহলে তোমরা সহজে বুঝবে আরো। আমরা একটা উদাহরণ দিই, দেখো। দেখো উদাহরণটা যদি দেই 2 প্লাস 4 প্লাস 18 প্লাস 16 প্লাস ডট ডট। এখন দেখো যদি আমরা অনুপাত নির্ণয় করি, অনুপাতের নির্ণয় সূত্রটা হচ্ছে আর সমান সমান দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তাহলে যদি ভাগ দিয়ে দেখো, দ্বিতীয় পদ হচ্ছে 4 ভাগ প্রথম পদ হচ্ছে 2, তাহলে কত আসলো 2। তাহলে আর এর মান কত আসলো 2। আমার কন্ডিশন আবার দেখো কোনটা আসে, রাইট কোনটা, আর গ্রেটার দেন 1 নাকি আর লেস দেন 1। তাহলে আর এর মান হচ্ছে 2, তাহলে আর অবশ্যই 1 থেকে বড়, তাহলে এটা সত্য, এটা কাউন্ট হবে না, কারণ এখানে আর এর মান 2 আসছে, তাহলে 1 থেকে 2 ছোট হয়ে গেছে, এখানে আর এর মান ছোট, তাহলে এটা হবে না এটা। তাহলে এখন দেখো আর এর মান 2 আসার কারণে 1 থেকে আর বড় হয়েছে, তাহলে 1 থেকে আর বড় কোনটা, 1 থেকে আর বড় এটা, তাহলে আমরা এই কন্ডিশনটা লিখবো। আর যদি ছোট হতো তাহলে আমরা কি করব, তৃতীয় কন্ডিশনটা লিখব। শিক্ষার্থী বন্ধুরা, এর যে সমান্তর দ্বারা এবং গুণোত্তর দ্বারার মধ্যে আমি একটা বেসিক কনসেপ্ট দিলাম, আমি একটু পুরাটা আবার রিভিজ দিয়ে দিচ্ছি। ফার্স্ট হচ্ছে সংজ্ঞাটা কাকে বলে জানতে হবে, দ্বারা কত প্রকার, এবং প্রত্যেকটা দ্বারা বিস্তারিত আমি বলেছি যে সমান্তর দ্বারা কাকে বলে, সমান্তর দ্বারা সূত্রগুলো কী কী হতে পারে, গুণোত্তর দ্বারা কাকে বলে, গুণোত্তর দ্বারা কী কী সূত্রগুলো হতে পারে। তারপর আমি একটা উদাহরণ দিয়ে দিয়েছিলাম, উদাহরণটা এখানে তোমার 6 নম্বর উদাহরণটা একটু তোমরা লিখে নিতে পারো। 2 প্লাস 4 প্লাস 18 প্লাস 16 এরকম অনেক আছে, ঠিক আছে। তারপর 3 প্লাস 9 প্লাস 27 প্লাস ডট ডট এরকম। তাহলে এ হচ্ছে গুণোত্তর দ্বারা একটা উদাহরণ দিয়ে দিলাম। এরকমভাবে তোমরা আজকে আমি যেভাবে দিয়েছি, তোমরা এই সূত্রগুলো মুখস্থ বাড়িতে বারবার প্র্যাকটিস করতে হবে, মুখস্থ লিখতে হবে না দেখে। আমি বারবার বলি, মূল ক্লাসের বিকল্প কোনো ক্লাস হয় না। আমরা জাস্ট এই ক্লাসগুলো নিচ্ছি তোমাদেরকে সহায়ক হওয়ার জন্য। তোমরা বাড়িতে যেহেতু ক্লাসমুখী হচ্ছে না, ক্লাস থাকতেছে না, তাহলে বা এই করোনা পরিস্থিতিতে বাড়িতে থাকতেছ, প্রচুর সময় পাচ্ছ, তাহলে আমাদের যারা লাইভ ক্লাস নিচ্ছে টিচাররা সবার ক্লাসগুলো দেখবে এবং বাড়িতে বারবার বেশি বেশি করে প্র্যাকটিস করবে। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা, আমরা তোমাদের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। এই পর্যন্ত আজকে ক্লাস। সবাই ভালো থাকবা, বাড়িতে থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।